আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। বিডিআর বিদ্রোহ বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা ইতিহাসে এমন এক দুঃসহ অধ্যায় যা শুধু একটি বাহিনীর কাঠামোকে নাড়িয়ে দেয়নি, নাড়িয়ে দিয়েছিল পুরো জাতিকে। পিলখানায় 2 দিনের ভয়াবহ হত্যাযজ্ঞে 70-এর বেশি সেনা কর্মকর্তার নির্মম মৃত্যু জাতিকে দীর্ঘমেয়াদী একটি মানসিক আঘাতের মধ্যে ঠেলে দিয়েছিল। ঘটনার পরপরই বহু তদন্ত, বিচার রিপোর্ট প্রকাশিত হলেও মানুষের মনে বহু প্রশ্ন থেকে গেছে। কেন বিদ্রোহ ঘটল? কিভাবে বিদ্রোহীরা পিলখানাকে পুরোপুরি নিয়ন্ত্রণ নিল? কেন সেনাবাহিনী দ্রুত অ্যাকশন নিল না? ঘটনাটির পেছনে কারা ছিল? রাজনৈতিক সিদ্ধান্তগুলো কিভাবে নেওয়া হয়েছিল এবং গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কতটা কার্যকর ছিল? দীর্ঘ 16 বছর ধরে জনমনে ঘুরপাক খেতে থাকা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে অবশেষে যে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, তারা বহু মাসের অনুসন্ধানের পর তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর হত্যাকাণ্ড যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে দিয়েছিল, তার তদন্ত প্রতিবেদন থেকে কিছুটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকে। প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিশন সদস্যরা এবং প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তা পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় এই প্রতিবেদন ঘটনাটিকে নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনবে। কারণ এতে এমন কিছু অনুসন্ধান, ব্যাখ্যা এবং অভিযোগ রয়েছে যা দেশব্যাপী তীব্র বিতর্ক তৈরি করবে, একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন তুলবে। প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। তার বক্তব্য ছিল, এই ঘটনার ভয়াবহতা সম্পর্কে গভীর উপলব্ধি এবং একই সঙ্গে ছিল প্রকারান্তরে স্বীকারোক্তি যে এতদিনেও মানুষ পূর্ণ সত্য জানেনি। তিনি বলেন, এই কমিশনের কাজের মাধ্যমে জাতির বহু বছরের প্রশ্নের অবসান ঘটবে। অর্থাৎ তিনি বিশ্বাস করেন, তদন্ত দল যে অনুসন্ধান এনেছে তা কেবল নতুন তথ্যই দেয়নি, দিয়েছে শিক্ষণীয় উপাদান যা রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা নীতি, প্রতিষ্ঠানগত সমন্বয় এবং রাজনৈতিক প্রজ্ঞা সবকিছুর সঙ্গে সরাসরি সম্পর্কিত। কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান তাদের অনুসন্ধান প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে উল্লেখ করেন যে 16 বছর আগের ঘটনার প্রমাণ সংগ্রহ করা ছিল অত্যন্ত কঠিন। অনেক আলামত ধ্বংস হয়ে গেছে, অনেকে দেশের বাইরে চলে গিয়েছেন, কেউ কেউ বয়স্ক এবং পূর্বের তদন্তগুলো অসম্পূর্ণ ও বিচ্ছিন্ন ছিল। তবুও কমিশন সাক্ষীদের ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য শুনেছে, কেউ কেউ 8 ঘণ্টা পর্যন্ত বসে থেকে বলেছেন। তারা তাদের বয়ান, পূর্বতন তদন্ত নথি, গোয়েন্দা তথ্য, প্রতিরক্ষা সংস্থার বিশ্লেষণ সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ চিত্র আঁকার চেষ্টা করেছেন। তাদের অনুসন্ধানে উঠে এসেছে একটি সিদ্ধান্ত, ঘটনাটি কোনোভাবেই হঠাৎ আবেগ বা অসন্তোষ থেকে উত্থিত স্বতঃস্ফূর্ত বিদ্রোহ ছিল না, বরং তারা দাবি করেন এটি ছিল পূর্ব পরিকল্পিত, সমন্বিত এবং এর পেছনে অভ্যন্তরীণ ও বহিঃশক্তির নানা দিকের যোগসূত্র। তদন্ত কমিশনের সদস্য জাহাঙ্গীর কবির তালুকদার আরও বলেছেন, এই হত্যাযজ্ঞের পেছনে যে নেপথ্য সমন্বয় ছিল তার প্রধান সমন্বয়ক হিসেবে তারা খুঁজে পেয়েছেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে তাপসের ভূমিকা। একই সঙ্গে কমিশন দাবি করেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিদ্রোহীদের রক্ষায় সরাসরি ভূমিকা রেখেছিল। তাদের ভাষ্যমতে প্রথমে 20 থেকে 25 জনের একদল রাজনৈতিক কর্মী পিলখানায় প্রবেশ করে এবং বের হওয়ার সময় সেই সংখ্যা 200 জনের বেশি হয়ে যায়। কমিশনের ব্যাখ্যা অনুযায়ী এই বিদ্রোহী বাহিনী যে বাহিরের সহযোগিতার উপর নির্ভর করছিল তার একটি সুস্পষ্ট ইঙ্গিত। কিন্তু সবচেয়ে বিতর্কিত অভিযোগ আসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে। কমিশনের বক্তব্য অনুসারে পুরো ঘটনাটির জন্য গ্রিন সিগন্যাল ছিল প্রধানমন্ত্রীর তরফ থেকে।
এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত সংবেদনশীল অভিযোগ, কারণ এমন হত্যাযজ্ঞে রাজনৈতিক অনুমোদনের ধারণা জাতীয় নিরাপত্তার ধারণাকে সরাসরি আঘাত করে। কমিশন শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, দায়ের পরিধি বাড়িয়ে সেনাপ্রধান ও অন্যান্য সামরিক নেতৃত্বকেও অন্তর্ভুক্ত করেছে। তাদের মতে, সেনাবাহিনী ঘটনাস্থলের বাইরে দাঁড়িয়ে থাকলো কেন তারা সহজে পিলখানার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেনি? এই প্রশ্নের উত্তর রাজনৈতিক সিদ্ধান্তে নিহিত। তাদের দাবি, সেনাবাহিনীকে সরাসরি অ্যাকশন নিতে অনুমতি দেওয়া হয়নি, কারণ তৎকালীন সরকার একে রাজনৈতিকভাবে সমাধান করতে চেয়েছিল। একই সঙ্গে তারা উল্লেখ করেছে, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা সবাই কোনো না কোনোভাবে ব্যর্থ হয়েছে, যার ফলে 2 দিন ধরে বিদ্রোহীরা পিলখানা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। গণমাধ্যম নিয়েও কমিশন অসন্তোষ প্রকাশ করেছে। তাদের মতে কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কিছু সাংবাদিকের ভূমিকা ছিল অপেশাদার। কেউ বিদ্রোহীদের বক্তব্য প্রচার করে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। তাদের অভিযোগ যে বিডিআর সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছিল। তাদের পরিচয়, তথ্য, উপস্থিতির সঠিক রেকর্ড সংরক্ষণ করা হয়নি, যা কোনো নিরাপত্তা কাঠামোর ক্ষেত্রে গুরুতর দুর্বলতা। তদন্ত কমিশনের এই অনুসন্ধান নিঃসন্দেহে নতুন প্রশ্ন উত্থাপন করবে, কিন্তু এটি একই সঙ্গে অতীতের অন্ধকার অধ্যায়কে নতুন আলো দেখার সুযোগও দেয়। 2009 সালের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল এক ধরনের রূপান্তরের সময়। নতুন সরকার দায়িত্ব নিয়েছে, দেশের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন হচ্ছে, নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে নতুন করে সমন্বয় তৈরি হচ্ছে। বিডিআরের ভেতর দীর্ঘদিনের অসন্তোষ, বেতন ভাতা, পদোন্নতি বৈষম্য, সেনাবাহিনীর সঙ্গে বিশ্বাসঘাটতির গল্প, এসব ছিল বহু বছরের জমাট সমস্যা। কিন্তু এসব অসন্তোষ কখনোই এমন নির্মম হত্যাযজ্ঞের রূপ নিতে পারে এই ধারণা তখনও কেউ করেনি। আর তাই কমিশনের মতো একটি স্বতন্ত্র তদন্ত কমিটি যখন এই ঘটনার মূল অনুসন্ধানে রাজনৈতিক অনুমোদন, বহিঃশক্তি, অভ্যন্তরীণ সমন্বয় এসব বিষয় তুলে ধরে, তখন সেটি একই সঙ্গে ভয়ানক, বিস্ময়কর এবং বিতর্কময় হয়ে ওঠে। পিলখানার 2 দিনের সেই দুঃসহ ঘটনার সময় সেনাবাহিনী কেন দ্রুত অ্যাকশন নিল না? এই প্রশ্নের রাজনৈতিক ও সামরিক ব্যাখ্যা দুটিই ছিল। সেনাবাহিনী জানিয়েছিল, রাজনৈতিক নির্দেশ ছাড়া তারা অভ্যন্তরীণ অপারেশন শুরু করতে পারবে না। আর পিলখানা কূটনৈতিক এলাকা হওয়ায় সেখানে গোলাগুলি হলে আন্তর্জাতিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারত। কিন্তু তদন্ত কমিশন বলছে, এই অ্যাকশন না নেওয়া ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্ত, অর্থাৎ সরকারের, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা সবাই কোনো না কোনোভাবে সিদ্ধান্তহীনতায় ছিল। এই ব্যাখ্যা রাষ্ট্রীয় কাঠামোর দুর্বলতাকে সামনে আনে। একই সঙ্গে এটি সেনাবাহিনীর মনোবলে দীর্ঘমেয়াদে আঘাত করে, কারণ অফিসাররা যখন নির্মমভাবে মারা যাচ্ছিলেন, তখন বাহিনী চাইলে কয়েক ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ নিতে পারত, তবু নেয়নি। এই ঘটনার পর সেনাবাহিনীর ভেতর যে মানসিক চাপ তৈরি হয়েছে তা বহু বছর বহন করতে হয়েছে। বিডিআর বিদ্রোহ শুধু একটি অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যু ছিল না, এটি গোয়েন্দা ব্যর্থতারও বড় এক উদাহরণ। কোনো গোয়েন্দা সংস্থা বিদ্রোহের পূর্বাভাস দিতে পারেনি। র্যাব, এনএসআই, মিলিটারি ইন্টেলিজেন্স, পুলিশ সবাই ঘটনাটি ঘটার পর প্রতিক্রিয়া দেখিয়েছে। তদন্ত কমিশনগুলোর পূর্বে রিপোর্টে গোয়েন্দা দুর্বলতা উল্লেখ করা হলেও নতুন কমিশন আরও স্পষ্ট করে বলেছে, যথাযথ সমন্বয়ের অভাব ছিল, তথ্য সংগ্রহে বিচ্ছিন্নতা ছিল এবং প্রকৃত থ্রেট অ্যাসেসমেন্ট ছিল না। গোয়েন্দা সংস্থার দর্শন, প্রশিক্ষণ, কাঠামো এসব ক্ষেত্রে পরিবর্তন ছিল জরুরি এবং এই ঘটনার পরেই অনেক পরিবর্তন আনা হয়। ঘটনার পরবর্তী প্রভাব অত্যন্ত গভীর ছিল। বিডিআরের নাম বদলে বিজিবি করা হয়, বাহিনীর কাঠামো পুনর্গঠন করা হয়, র্যাঙ্ক বদলানো হয় এবং প্রশিক্ষণ নীতি বদলায়। পিলখানার ভেতরের সাংস্কৃতিক কাঠামোকেও বদলাতে হয়, কারণ সেখানে বহু বছর ধরে একটি ভিন্নধর্মী শক্তি তৈরি হয়েছিল, যা সেনাবাহিনীকে আঁকড়ে ধরে কাজ করলেও তাদের প্রতি ক্ষোভও পুষে রেখেছিল। রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো এই ঘটনার পর নতুনভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করে। বিচার প্রক্রিয়া বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় বিচার হিসেবে পরিচিত হয়, যেখানে কয়েক শতাধিককে সাজা দেয়া হয়, বহুজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। কিন্তু এই বিচার নিয়েও আন্তর্জাতিক সংগঠনগুলো প্রশ্ন তোলে, এত বড় বিচার, এতজনের বিরুদ্ধে অভিযোগ,
এসবের কতটা প্রমাণ সাপেক্ষ। তদন্ত কমিশনের নতুন প্রতিবেদন তাই এই বিচার প্রক্রিয়াকেও নতুনভাবে আলোচনায় আনবে। ঘটনাটির রাজনৈতিক অভিঘাত গভীর। বিরোধী দলগুলো প্রথম থেকেই দাবি করেছিল ঘটনাটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। সরকার বিদ্রোহকে ব্যবহার করেছে সেনাবাহিনীকে দুর্বল করার জন্য। অন্যদিকে সরকার বলেছিল এটি একটি বিদ্রোহ যা দীর্ঘদিনের বঞ্চনার ফল। রাষ্ট্র বিভক্ত হয়ে যায় ব্যাখ্যায়, গণমাধ্যম বিভক্ত হয় আলোচনায়, জনগণ বিভক্ত হয় অনুভূতিতে। এখন নতুন তদন্ত কমিশন সরাসরি রাজনৈতিক নেতৃত্বকে দায়ী করে যেই বক্তব্য দিয়েছে তা নিঃসন্দেহে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করবে। তবে এই তদন্ত প্রতিবেদনের গুরুত্ব এখানেই যে একটি রাষ্ট্র তার অতীতের ভুল, ব্যর্থতা, সিদ্ধান্ত সম্পর্কিত অন্ধকার অধ্যায়গুলো পুনর্বিবেচনা না করলে ভবিষ্যতে সেগুলোর পুনরাবৃত্তি হওয়ার ঝুঁকি বাড়ে। প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন, এই প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে তা সত্য। রাষ্ট্রীয় সমন্বয়, সংকটকালে সিদ্ধান্ত গ্রহণ, গোয়েন্দা কার্যক্রম, নিরাপত্তা বাহিনীর মনোবল, এসব বিষয় ভবিষ্যতে রাষ্ট্রনীতিকে প্রভাবিত করবে। কমিশন যে সুপারিশগুলো দিয়েছে, যেমন বাহিনীগুলোতে গ্রিভান্স ম্যানেজমেন্ট উন্নত করা, চেইন অব কমান্ড শক্তিশালী করা, তথ্য আদান প্রদান ব্যবস্থায় সমন্বয় আনা, রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্পষ্ট করা, এসব বাস্তবায়ন হলে ভবিষ্যতে এমন ঘটনা রোধ করা সম্ভব হতে পারে। একই সঙ্গে ভিকটিম পরিবারের জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসন, বিচার, পুনর্মূল্যায়ন এগুলো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। কিন্তু এই প্রতিবেদন যে জাতিকে নতুন একটি আলোচনায় নিয়ে যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এতে যেসব অভিযোগ রয়েছে সেগুলো প্রমাণ করা যেমন কঠিন, গ্রহণ করা তেমনি জটিল। তবুও রাষ্ট্রের ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ, কারণ এটি সত্য অনুসন্ধানের এক নতুন প্রচেষ্টা। একটি জাতির অতীতের অন্ধকার অধ্যায় কখনো চাপা থাকে না, একসময় সত্যের আলোয় ফিরে আসে। এই তদন্ত সে আলোর একটি নতুন দিক হতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।